দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। আচ্ছা। তো আজকে যে আমরা দেবতা বাস্তুর বিষয়ে পড়াশোনা করব, এখানে টোটাল দেবতাদের যে অবস্থান বা দেবতাদের নামগুলো আমি আগে শো করাই। দেবতারা এখানে রয়েছেন টোটাল ৪৫টি দেবতা। তো আগে জেনে নিই যে এই ৪৫টি দেবতা রয়েছেন, এদেরকে আমরা আহ, বিচার করব কোথা থেকে বা কোন জায়গা থেকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, আমরা দেওয়াল থেকে বিভিন্ন কালার দেখছি, দেওয়াল থেকে বলছি বাস্তুর গঠন হচ্ছে, সেখানে বিভিন্ন তত্ত্ব থেকে বিচার করছি, ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু এই যে বাস্তুর দেবতার কথা যখনই উঠে আসে, সেই দেবতার বিচারটা আমরা কিভাবে করব? টোটাল দেবতা আছেন ৪৫ জন দেবতা। কেমন? তো এই ৪৫ জন দেবতার নাম আমি দেখাচ্ছি। স্ক্রিনে এখন কি শো করছে? স্যার, একটা চক্র শো করছে দিকগুলো স্যার। বাস্তুপুরুষ শো করছে, বাস্তুপুরুষ। আচ্ছা, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখনো কি ব্ল্যাঙ্ক আছে? আমাদের এটা কালকে না, এবার আবার সরে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটা চার্ট দিচ্ছি, যেখানে আমরা ৪৫টা দেবতার নামকে পেয়ে যাব। নেটওয়ার্কটা বড্ড স্লো আজকে, খুবই স্লো, ঠিকভাবে কাজ করছে না। স্যার, এই চক্করের ছবিটা গ্রুপে দেবেন তো একটু। হুম, দিয়ে দেবো। তোমাকে বললাম। আচ্ছা, দেখুন আমি নামটা দিয়েছি স্ক্রিনে, শো করছে কি? ৪৫টা দেবতার নাম পরপর পরপর দেওয়া রয়েছে। হ্যাঁ, শো করছে।
একদম 1 থেকে 45 পর্যন্ত পরপর ওপর থেকে নিচে অব্দি নামগুলো লেখা আছে। সবাই দেখতে পাচ্ছেন বাংলায় লেখা আছে। আমি দেখতে পাচ্ছি। বাংলায় লেখা নেই, ইংরেজিতেই আছে। স্যার আমাদের আসছে না তো স্যার, আমাদের খালি চক্রটা এসছে স্যার, চক্রটা এসছে, কিন্তু দেবতার নাম আসেনি। আসেনি এখনো? নেটওয়ার্ক তো আমার স্লো, আপনাদের এখন ভালো। স্ক্রিনে কালার চক্রটা এসছে। চক্রের ভেতরে দেবতাদের নাম লেখা আছে, ইংরাজিতে লেখা আছে, বাংলায় লিখিনি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট 1 মিনিট। ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এবার এসছে? ব্ল্যাঙ্ক হয়ে এবার গেছে। এসছে হ্যাঁ দেখুন। এবার এসছে, এসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এসছে। হ্যাঁ, এইখানে বাস্তুর মধ্যে টোটাল 45টি যে দেবতা আছে তাদের নামগুলো ক্রমানুসারে পরপর পরপর দেওয়া আছে। ঠিক আছে, তো আগে জাস্ট আমরা নামগুলো দেখে নিই। কি কি নাম আছে? 1 নম্বরে শিখি, 2 নম্বরে পর্জন্য, 3-এ জয়ন্ত, 4-এ ইন্দ্র, 5-এ সূর্য, 6-এ সত্য, 7-এ মৃষ, 8-এ আকাশ, 9-এ বায়ু, 10-এ পূষা, 11-এ বিতথ, 12-এ বৃহৎক্ষত। এটা বৃহৎক্ষত হবে, এটা গৃহক্ষত হবে, হ্যাঁ গয়েরই হবে, বয়েরই হয়ে গেছে। 13-ই যম, 4-এ গন্ধর্ব, 15-ই ভৃঙ্গরাজ, 16-এ মৃগ, 17-ই পিতৃ, 18-ই দৌবারিক, 19-এ সুগ্রীব, 20-এ পুষ্পদন্ত, 21-এ বরুণ, 22-এ অসুর, 23-এ শোণ, 24-এ পাপহর, বা পাপ বলতে পারি আমরা এটাকে। পাপ হর যেন পাপ, শর্টকাট হবে পাপ আর রোগ, পাপ আর রোগ। সমজিৎদা একটু অফ হিসেবে। করুন, সমজিৎদা আপনার লাইনটা অফ করুন। আচ্ছা, 26 নম্বরে অহি, 27-এ মুখ্য, 28-এ ভল্লাট, তারপরে 29-এ সোম, সর্প, অদিতি, দিতি, অপবৎস, অর্যমা, সাবিত্র, সবিতা, বিবস্বান, বিবুধাধিপ, জয়ন্তাম, মিত্র, পাপয়ক্ষ্ম, এটা পাপয়ক্ষ্মণা হবে, পাপয়ক্ষ্মণা, রুদ্র, পৃথ্বীধর বা ভূধর বা ব্রহ্মা। এই টোটাল 45টা দেবতাকে নিয়েই পুরো বাস্তুর গঠনটা হয়। ঠিক আছে, এইটা টোটাল সিস্টেম, পুরো জিনিসটা জিস্ট এটা বলতে পারি আমরা। এবার আসল একটা পিপিটি আমি বানিয়েছিলাম সেটা খুঁজে পাচ্ছি না, বাট একদম ছক কেটে কেটে পুরো জিনিসটা আমার বানানো ছিল। আমি যেটা দেখাতে পারলাম না, ওই পেলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি ওটাকে। যাকে ঠিক আছে, তো এই হলো টোটাল 45টা দেবতা। এবার এই 45টি দেবতার কাজকর্মকে আমরা বুঝবো কি করে? না জোন ওয়াইজ, যেই জোনের যেমন ক্যারেক্টার আমরা পড়েছিলাম ঠিক তেমনি একই রকম বিষয়, কারণ এই দেবতাদের ক্যারেক্টার অনুযায়ী ওই জোনের ক্যারেক্টার এসেছে, অতএব ওটা জোনের ক্যারেক্টার না, ওটা ওই দেবতার ক্যারেক্টার। ঠিক আছে, এই দেবতাগুলোকে আমরা বুঝবো কিভাবে? খুব ইজিলি। প্রধানমন্ত্রী, তার আন্ডারে মুখ্যমন্ত্রীরা থাকবে, মানে একটা দেশ, বাস্তু হচ্ছে একটা দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী একজন, সে ব্রহ্মা। এবার সেই দেশের 4টে রাজ্য আছে, সেই 4টে রাজ্যের একটা করে মুখ্যমন্ত্রী আছে। সেই মুখ্যমন্ত্রীগুলোর আবার একটা করে
এমএলএ দমএলএ যেগুলো থাকে আর কি, সেরকম কিছু রয়েছে। তাদের আন্ডারে আবার একটা করে দুটো করে এরকম কিছু অফিসার রয়েছে, সরকারি অফিসার রয়েছে। এইভাবে এরা পুরো বাস্তু নামক দেশটাকে পরিচালনা করছে। স্যার, এই এটা হচ্ছে রেকর্ডিং পুরো শুরু থিওরি। হয়েছে? এবার হ্যাঁ, রেকর্ডিং চলছে। এইবার এটা আমরা বুঝবো কি করে যে কে কোথায় রয়েছে, কার অবস্থান কোথায়, কে কার আন্ডারে আছে, সেটা এই ছকটা দেখলে আমরা পুরো ডিটেলসে ক্লিয়ার হয়ে যাব। যেমন মাঝখানটাতে কে আছে না, মাঝখানটায় ব্রহ্মা রয়েছে। ব্রহ্মার স্থান কোথায়? মাঝখানে জানি আমরা, তাই তো? এবার এই ব্রহ্মা হচ্ছে প্রধানমন্ত্রী এখানকার। এই ব্রহ্মার আন্ডারে 4টে রাজ্য আছে, আর 4টে রাজ্যের আলাদা আলাদা মুখ্যমন্ত্রী আছে। তারা কারা? না, উত্তর দিকের সাইডে যে মুখ্যমন্ত্রীটা আছে পুরো উত্তর দিকটা সামলাচ্ছে, একদম N1 থেকে N8 পর্যন্ত পুরো উত্তর দিকটাকে সামলাচ্ছে ভূধর নামে মুখ্যমন্ত্রী। ভূধর, যেটা আমরা ছকে বাংলায় পড়লাম পৃথ্বীধর, পড়লাম না একটা? ভূধর আর পৃথ্বীধর একই কথা। এই হচ্ছে সেই দেবতা যে ব্রহ্মার আন্ডারে আছে। দ্বিতীয়ত, ইস্টের দিকটা দেখতে পাচ্ছি অর্যমা, একদম E1 থেকে E8 পর্যন্ত একাই সামলাচ্ছে। কে? অর্যমা। আবার S1 থেকে S8 পর্যন্ত পুরো সাউথের দিকটাতে একজন সামলাচ্ছে, সে হচ্ছে বিবস্বান। আর W1 থেকে W8 পর্যন্ত পুরো পশ্চিম দিকটাকে সামলাচ্ছে কে? না, মিত্র। মিত্র সামলাচ্ছে। এই হলো 4টে প্রধান মুখ্যমন্ত্রী। এইবার এদের আন্ডারে কারা কারা আছে কিভাবে বুঝবো? খুব ইজি। যেমন একটু জুম করলে বুঝতে পারবো। এই যে এই ভূধর, এর আন্ডারে দেখতে পাচ্ছি একজন রয়েছে রাজা জক্সমান বলে, যেটা বললাম রাজা জক্সমান। এই রাজা জক্সমান সামলাচ্ছে দুটো জায়গাকে। কোন কোন জায়গা? না, N1 N2 কে দেখছে। ঠিক আছে। তারপর পরপর পরপর ভাগ হয়ে যাচ্ছে। N3 কে একজনই দেখছে, মুখ্য। N4 কে দেখছে ভল্লাট। N5 কে দেখছে সোম। N6 কে দেখছে ভুজঙ্গ বা সর্প। ভুজঙ্গ আর সর্প একই কথা, ওখানে সর্প ছিল। N7 আর N8 এই দুই জায়গায় গিয়ে আবার এই দুই জায়গার অধিপতি একজন হয়ে গেল। সে কে? না, অপ। অপ হয়ে গেল N7 আর N8 এর অধিপতি। আবার এদের আন্ডারে দুজন করে আছে। রাজা জক্সমান এখানে ছিল N1 N2 এর অধিপতি। এর আন্ডারে আবার দুজনকে রেখেছে কর্মচারী। কে কে? একটা হচ্ছে রোগ আর একটা হচ্ছে মৃগ। এই দুজন হচ্ছে N1 N2 তে সামলাচ্ছে। আর এদিকে N7 আর N8 এই দুই জায়গায় সামলাচ্ছে কে? দিতি আর অদিতি। অদিতি আর দিতি N7 N8 কে সামলাচ্ছে। এবার এই জাস্ট শুধুমাত্র নর্থের যে ফান্ডাটা আছে, এই নর্থের ফান্ডা দেখি আমরা বাকি ফান্ডা বুঝে যাবো, কারণ একই আছে, প্রত্যেকটা জায়গায় একই সিম্পটম, একই রকম স্ট্রাকচারেরা বসে আছে। শুধু জাস্ট আমাদের একটা দিকের পুরো স্ট্রাকচারটা বুঝে নেওয়া, দেবতাগুলো আছে কিভাবে। এইটুকু বুঝতে কারোর প্রবলেম? না। ব্যাস, ক্লিয়ার। এইবার আমরা দেবতাদের ক্যারেক্টারে আসবো, কার ক্যারেক্টার কিরকম। এদের ক্যারেক্টার আসতে গেলে আমাদেরকে সেই সেম জায়গায় যেতে হবে, পার্টিকুলার জোন ওয়াইজ যেতে হবে। পুরো নর্থের কাজ কি? যখন পুরো নর্থের কাজকে আমরা দেখবো তখন ভূধরকে দেখবো। ঠিক আছে। যখন N1 N2 কাজকে দেখবো, দুটোকে মিলিয়ে দেখবো, তখন আমরা রাজা জক্সমানকে দেখবো। যখন N3 কে দেখবো তখন আমরা এখানে যে দেবতা রয়েছে তাকে দেখবো। কে রয়েছে এখানে? মুখ্য রয়েছে, মুখ্যকে দেখবো। N4 যখন যাব, N5 যখন যাব, N6 যখন যাব, পার্টিকুলার যে দেবতা ওখানে বসে আছে তাকে দেখবো। যখন এক্স্যাক্টলি সেই জায়গাটাকে মিন করছি তখন। ঠিক আছে। আমি N7 N8 কে দেখতে চাইছি, বা ঈশান কোনটার জায়গাটাকে দেখতে চাইছি, তখন আমি কাকে ধরবো? তখন আমি অপরকে ধরবো। আর যখন পার্টিকুলার চলে গেলাম N7 এ কি হবে, N8 এ কি হবে, তখন আমরা ওইখানে যে দেবতা বসে আছে তাকে ধরবো। ঠিক আছে। এইভাবে পুরো সিস্টেম ওয়াইজ আমাকে এগোতে হবে। আর এখান থেকেই দিকের ক্যারেক্টারগুলো এসেছে, এখান থেকেই জোন ক্যারেক্টার এসছে, এখান থেকেই পার্টিকুলার N1 N2 N3 এটা পড়েছি আমরা আগে, তো এর ক্যারেক্টারগুলো এসেছে স্টেপ বাই স্টেপ, একে একে এসছে। তো ঠিক সেমভাবে ইস্টের দিকেও তাই, সাউথের দিকেও তাই, ওয়েস্টের দিকেও তাই। আমি যদি ছকটা খুঁজে পেয়ে যাই আজকের বা কালকের মধ্যে, আমি পাঠিয়ে দেবো। ছকটা পেয়ে গেলে আমাকে আর বোঝাতে লাগবে না কিছু, আপনারা নিজেরাই সব বুঝে যাবে। ছকটা আমাদের বানানো আছে আমার, কিন্তু আমি
দুর্ভাগ্যবশত খুঁজে পাচ্ছি না এটা কোথায় গেল। আচ্ছা, তো এইবার দেবতারা ফলটা দেয় কিভাবে আমাদের? যখনই আমরা দেবতা বাস্তু করব বা দেবতাকে বিচার করব বাস্তুর মধ্যে, তখন অবশ্যই ফ্লোর বা মেঝেকে দেখবো, মাটিকে দেখবো। কারণ দেবতারা হচ্ছে ভিত, মানে ফ্লোরকে বোঝায়, মাটিকে বোঝায়। মাটি থেকে দেওয়াল ওঠে। আমরা বলি দেওয়াল থেকে বাস্তুর গঠন হয়, ব্যাপারটা কিরকম? দেওয়াল থেকে বাস্তুর গঠনে বাস্তু আগে থেকেই তো আছে। দেওয়াল থেকে বাস্তুর শক্তি গঠন হয়। শক্তিটা কি না, ওই পার্টিকুলার দেবতা ওই তত্ত্বের মাধ্যম দিয়ে নিজের শক্তির প্রকাশ ঘটাচ্ছে। ওই জায়গায় ফ্লোরটা যেমন হয়ে থাকবে, জায়গাটা আমার এবড়ো খেবড়ো থাকবে, কি প্লেন থাকবে, কি উঁচু নিচু থাকবে, যেমন রাখবো আমি ওই জায়গাটাকে, যেভাবে ইউজ করব, ঠিক সেইভাবে আমার কাছে ফলটা আসবে। সাপোজ দেখা গেল ব্রহ্মস্থানকে বলা হয় ফাঁকা রাখার জন্য। কেন না, ব্রহ্মস্থান, ব্রহ্ম থেকেই সমস্ত দেবতাগুলো এনার্জি পাচ্ছে। ব্রহ্ম থেকেই এনার্জি বুধর পাচ্ছে, অর্যমা পাচ্ছে, বিবস্বান পাচ্ছে, মিত্র পাচ্ছে। আবার এই অর্যমা, বুধর, বিবস্বান, মিত্র, এদের থেকেই বাকি দেবতাগুলো এনার্জি পাচ্ছে। মূল সোর্স অফ এনার্জি ব্রহ্ম বা ব্রহ্মা। এবার এই ব্রহ্মস্থানটাকে আমি ব্লক করে দিলাম। ব্রহ্মস্থানটা ব্লক হয়ে গেল মানে আমার বাকি দেবতাগুলোরও এনার্জি পাওয়া বন্ধ হয়ে গেল, টোটালি স্টপ হয়ে গেল। যখন বাকি দেবতাদের এনার্জি টোটালি স্টপ হয়ে গেল, তখন সেই বাড়িতে দেখা যাবে যে একটা প্রাণহীন ব্যাপার কাজ করছে। উচ্ছ্বাস নেই, আনন্দ নেই, শান্তি নেই, শক্তি, মানে দেহ আছে অথচ শক্তি নেই, এরকম অনুভব আসবে। উল্লাস থাকবে না, আনন্দ থাকবে না, মানে কিছুই, সব কিছু আছে অথচ কিছুই নেই, একটা ফাঁকা ফাঁকা ব্যাপার। আর সব কাজে বাধা, প্রত্যেকটা জায়গাতে স্ট্রাগল। এটা ব্রহ্মস্থান থেকে আসবে। ব্রহ্মস্থান ডিসব্যালেন্স হয়ে গেছে বা খারাপ অবস্থায় রয়েছে মানে সব দিক দিয়ে কোনো না কোনো ভাবে প্রবলেম আসবে, সব দিক দিয়ে। এইটা একটা বড় ব্যাপার। তো বাকি আদার্স দেবতাগুলো যে রয়েছে যেখানে যেখানে, তো এই এই দেবতার জায়গায় পার্টিকুলার আমরা কিন্তু কিছু করতে পারবো না। আমরা যখন বাস্তু চক্র ফেলি কোনো ড্রয়িং এর মধ্যে, তখন কি দেখি? নর্মালি আমি যদি একটা এমনি ড্রয়িং খুলে নিই এখন, আমি যদি এখানে চক্র ইনসার্ট করি, আমরা চক্র দিয়ে বিচার করি যেহেতু সুবিধা হবে বুঝতে, আমি কি করলাম, আমার চক্র, বাস্তু চক্র নিয়ে আসলাম, নিয়ে এসে ব্রহ্মস্থানে ঠিক করে দিলাম। ঠিক আছে, তো আমি এই যে ব্রহ্মস্থানে চক্র বসালাম, আমি কি দেখলাম, এখান থেকে জোন দেখলাম যে এই জোনটাতে, এই জায়গাতে এই দেয়ালে এই কালার করতে হবে, এই জায়গায় এই কালার করতে হবে, এখানে এটা রাখা যাবে না, এখানে সেটা রাখা যাবে না। এইভাবে পুরো শেষ প্রান্তগুলোকে ডিটেলসে বিচার করছি। আর বিচার করছি কি না, এই জায়গাটা পুরোটাই এনডব্লিউ তে পড়ছে, এটা পুরো নর্থে পড়ছে, এটা এনএনিতে পড়ছে, এটা নর্থ ইস্টে পড়ছে। কিন্তু যখন আমরা ইন্ডিভিজুয়ালি দেবতা বাস্তু করবো বা দেবতাগুলোকে দেখবো, তখন বিচারটা কিন্তু এরকম হবে না। তখন বিচারটা চলে যাবে উল্টো রকম। কি রকম না, এই জোনটা পুরোটাই নর্থের আর এই জোনটা পুরোটাই আমার কিসের, N1 N2 এর। বিষয় আসছে যে এই জোনটা যে আমার N1 N2 তে রয়েছে, এই দেবতাগুলো কিভাবে রয়েছে। তখন আর দেওয়াল দেখছি না, কিন্তু আমি একটা লাইন দিলাম, এইখান দিয়ে আমার N1 স্টার্ট হচ্ছে, এখান থেকে N1 স্টার্ট, এখানে গিয়ে N2, N2 এখানে শেষ। এইবার এই যে N1 এখানে স্টার্ট, N2 এখানে শেষ, এই জায়গাটাকে দেখলাম চক্রের মধ্যে দিয়ে, তো এখানে ব্রহ্মস্থান। তাহলে এই ব্রহ্মস্থান থেকে এত বড় যে এরিয়াটা, আমি কি করলাম, নর্মাল বাস্তু দেখে এই দেওয়ালটা ঠিক করে দিলাম, বাস্তু ঠিক হয়ে গেল।
আমাকে পুরো এরিয়াটা দেখতে হবে যে এই পুরো এরিয়াটার মধ্যে কোথায় কি রাখা আছে। যদি 100% বাস্তু করতে চাই তখন আমাকে A to Z দেখতে হবে। তখন এই জায়গায় দেখছি এটা কার স্থান, এটা বুধর স্থান পড়ে গেছে, এটা বুধর পড়ে গেছে, এই জায়গাটা পড়ে গেছে রাজা জক্সমানের, এই জায়গাটা রোগ আর এই জায়গাটা মৃগ। এই প্রত্যেকটা জায়গার আমাকে ট্রিটমেন্ট করতে হবে, তারপর গিয়ে আমি এখানে ওয়ার্ল্ড ট্রিটমেন্ট করতে পারবো। এবার এইগুলোকে জানতে গেলে এই দেবতাগুলোর স্থানে আমি কি রাখতে পারবো কি রাখতে পারবো না এগুলোকে জানতে হবে। পর 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 স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটা একটা দেবতা সম্পর্কে ডিটেলসে চর্চা করতে হবে, ডিটেলসে আলোচনা করতে হবে, তখন গিয়ে আমরা জানতে পারবো যে এই দেবতার জায়গাটাতে আমরা কি রাখতে পারি কি রাখতে পারি না, এই জায়গাটা আমরা কিভাবে ইউটিলাইজড করব। কেমন? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। মোটামুটি তো। আচ্ছা, দেবতাগুলোর যে ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারগুলো আমি মুখে বলবো না, আমি ডিরেক্ট নোটস পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। ওই নোটসগুলো দেখেই দেবতাগুলোর ক্যারেক্টার আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, যেখানে ডাউট হবে আমি সেখানে বুঝিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম, তো পার্টিকুলারলি এই যে এক একটা জোন ওয়াইজ আমরা এতদিন শিখেছি যে তত্ত্ব বিচার করব, জোন বিচার করব, দিক বিচার করব, দেওয়ালগুলোকে দেখব, দেওয়ালের গঠনকে দেখব। এইবার তাদের সাথে একটা জিনিস অ্যাড হলো যে ওইগুলো দেখার সঙ্গে সঙ্গে আমাকে ওই দেবতাকেও দেখতে হবে, ওইখানে উপস্থিত যে দেবতা। এবার দেখা গেল কোনো কোনো দেবতা যেরকম আমরা বলি কি নর্থের দিককে যত সম্ভব ফাঁকা রাখা উচিত, ইস্টের দিকটা ভারী ফাঁকা রাখা উচিত, সাউথের দিক ওয়েস্টের দিক ভারী রাখা উচিত। কেন বলি? কারণ ওইখানকার যে দেবতাগুলো আছে ওই দেবতাগুলো বেশি ভার পছন্দ করেন না, তাই তারা ফাঁকা থাকতে ভালোবাসেন, ওটাই তারা প্রেফার করেন। আর সাউথের দিকে ওয়েস্টের দিকে যে দেবতাগুলো থাকে তারা ভার নিতে পছন্দ করেন, তারা শক্তিশালী বেশি। এই কারণে বলা হয় যে এই যে এই জায়গাতে আমরা ভার রাখতে পারি যেমন খুশি। ঠিক আছে? এবার এই যে জোনগুলো তৈরি হয়েছে না, এটা খুব একটা মারাত্মক বড় জায়গা। এই যেরকম এডুকেশন জোন হয়ে গেল, মানি অপরচুনিটি জোন হয়ে গেল, মেডিসিন জোন, ক্লিয়ার অফ মাইন্ডের জোন, ফানের জোন, এনজয়মেন্টের জোন, সোশ্যাল কানেক্টিভিটি জোন, এই যে এক একটা জোন আমরা বলি, এই জোনগুলো কিন্তু বাস্তবে এই দেবতাগুলোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে, কারণ ওইগুলোই দেবতাদের স্বভাব। তাই ওই জোনটাতে আমরা ওই রকম নাম দিয়েছি। যেরকম মানি অপরচুনিটির যে জোনটা আছে, কেন বলা হয়, কোন জায়গাটাকে বলা হয় মানি অপরচুনিটির জায়গা? নর্থকে, 0 ডিগ্রিকে। নর্থের 0 ডিগ্রির যে পোর্শনটা আসছে সেটা N4 N5-এ আসছে। তো N4 N5-এ যে দুটি দেবতাগুলো আছে এই দেবতাগুলোর ক্যারেক্টারটাই সেটা। ওরা কাজের সুযোগকে নিয়ে আসবে, খাটালো মানুষকে দিয়ে, পরিশ্রম করাবে, বিজনেসকে বৃদ্ধি করবে, সেলস বাড়াবে। ওদের ক্যারেক্টারটাই এটা, ওদের স্বভাবই এটা। তাই ওদের জায়গা ঠিকঠাক করে রাখলে, ওদেরকে একটু তোয়াজ করলে ওরা সেই জায়গাটা ব্যালেন্স করবে। আমরা বলি নৈরিত কোণের বাথরুমের কোনো প্রতিকার হয় না, নৈরিত কোণের বাথরুম খুব ভয়ঙ্কর হয়, খুব সমস্যার প্রবলেম নিয়ে আসে। দেখুন তো একবার নৈরিত কোণ কোন নাম্বারগুলোকে নিয়ে হয়? S8W1, এই দুটো জায়গাতে নৈরিত কোণ হয়। এবার এই দুই জায়গায় কে বসে আছে?
এই যে S8W1-এ W1-এ পিত্র বসে আছে। পিত্র বলে না, পিতৃপুরুষের জায়গা ললিতকোণ, পুরোটা নয় কিন্তু। পিতৃপুরুষের জায়গা শুধুমাত্র W1টা। W1টা হচ্ছে পিতৃপুরুষের জায়গা। আর S8 যে জায়গাটা রয়েছে সেটা কে বসে আছে? সেখানে মৃগ বসে আছে, মৃগ দেবতা। আমরা বলি ডিপ্রেশন জোন, বলি না? ডিপ্রেশন জোন কিভাবে কোন কোন নাম্বারকে নিয়ে হয়? W6, W7। দেখুন এখানে কে বসে আছে? অসুর আর শোষ, বা শেষ হবে না, শেষ আর অসুর। শেষ অর্থাৎ নাগের কথা বলে, যে সাপ, শেষ নাগ, সেই সাপের কথা বলা আছে। আর অসুরকে তারা নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা জায়গার সঙ্গে যদি আমরা সেই জায়গার সঙ্গে বিচার করি পার্টিকুলারলি, তো দেবতার নামের সঙ্গে তার পুরো ক্যারেক্টার কিন্তু মিলে যাবে। আমরা W3, W4 কে খুব ভালো বলি, তাই তো? আর এডুকেশন জোন যে তৈরি হচ্ছে যে জায়গাটা, সেটা কাকে কাকে নিয়ে? সেটা হচ্ছে W2, W3। দেখুন W2 আর W3, এখানে কে বসে আছে? দৌবারিক। W3-তে কে বসে আছে? না, সুগ্রীব। সেই সময় যদি রামায়ণের দিকে চলে যাই একটুখানি, যদিও এখানে ওই সুগ্রীবের কথা বলা হচ্ছে না, এটা অন্য সুগ্রীব, রামায়ণ সুগ্রীবের নয়। তো এই সুগ্রীবের যে ক্যারেক্টারটা আমি বলছি, যে শুধু নামের কারণেই কতটা মেধাবী ছিল সেই সময়। সুগ্রীব কিন্তু একটা বড় সায়েন্টিস্ট। যদি ভালো করে আমরা রামায়ণ পড়ে থাকি, সেখানে সুগ্রীবের বহু কার্যকলাপের কথা দেখতে পাবো। তো সুগ্রীব কিন্তু সেই সময়ে একটা বড় সায়েন্টিস্ট ছিল, বড় সায়েন্টিস্ট। বিজ্ঞান সম্বন্ধে যথেষ্ট ভালো জ্ঞান ছিল তার। এবং ওর নিচে দৌবারিকের যে নাম আছে, যখন দেবতাগুলোর ক্যারেক্টার আমি বর্ণনা করবো এক এক করে, তখন পুরো বুঝে যাবেন যে এক একটা দেবতার কতটা ক্ষমতা। এরা দুজনেই খুব মেধাবী। সুগ্রীব আর দৌবারিক খুবই মেধাবী এরা। তো এদের অবস্থান এই জায়গায় হওয়ার কারণে এটাকে এডুকেশন জোন বলা হয়। W4, W5 এই দুটো জায়গা নিয়ে ওয়েস্ট হয়। এই দুটো জায়গা বলি আমরা জ্ঞানের দিক। যা কিছু রাখবো বৃদ্ধি হবে, সব দিক থেকে সমৃদ্ধ করবে। কে কে আসছে এখানে? পুষ্পদন্ত আসছে, বরুণ আসছে। প্রত্যেকটা জায়গা, শুধু একবার বলছি আমি, এই জায়গাটাতে একবার ভালো করে চোখ বুলিয়ে নেবেন যে কোন জোনে কোন দেবতার অবস্থান রয়েছে। এই জিনিসটা একবার ভালোভাবে বুঝে গেলে বাকি ক্যারেক্টার যখন আমি পড়াবো, তখন সেগুলো বুঝতে আর কোনো প্রবলেম হবে না। মোটামুটি বোঝা যাচ্ছে নাকি ওপর দিয়ে যাচ্ছে? না, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। ঠিক আছে, কারণ আগের অ্যাডভান্স ক্লাসটায় বাস্তু, এই দেবতা বাস্তু পড়াতে গিয়ে আমার 3টে ক্লাস গেছে। আমি সেই জন্যই ভাবছি সবাই বুঝতে পারছে তো। এখানে আপনাদের কি কি প্রথম মনে কাজ রাখতে হবে? হচ্ছে, হ্যাঁ বলুন। আপনার এখানে কি কি মনে রাখার বিষয় আছে? এখানে মনে রাখার বিষয় হচ্ছে 45টা দেবতার নাম যদি মনে থাকে তো খুব ভালো, অতি উত্তম হবে। তার সঙ্গে সঙ্গে সেই দেবতাগুলোর অবস্থানগুলো মনে রাখা। যদি পুরো ছকটা মাথায় এসে যায়, মনে থেকে যায়, তাহলে তার কোনো চিন্তাই নেই। এই জায়গাটা কভার করতে হবে। এই জায়গাটা যদি আপনারা বুঝতে না পারেন, আমি নেক্সট টপিকে বা নেক্সট আমি যে দেখাবো যে জিনিসগুলো, সেটা দেখাতে পারবো না। আপনাদের এখন কাজ হচ্ছে নেক্সট ক্লাসটা পাওয়ার জন্য কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে এই দেবতাগুলোর নাম মোটামুটিভাবে মনে রাখা, এদের অবস্থানগুলো ঠিকঠাকভাবে দেখে নেওয়া। সব থেকে ভালো হয় যদি আপনারা প্রত্যেকের নামগুলো জোন ওয়াইজ খাতায় লেখেন, নাম্বারিং করে করে, জোন ওয়াইজ। যদি পরপর পরপর খাতায় লিখে নিতে পারি, আর মোটামুটি যেটা আমার মনে হচ্ছে এই দেবতার ক্যারেক্টার এটা হতে পারে, সেই ক্যারেক্টারটা তার পাশে, নামের পাশে লিখে রাখা। এই জিনিসটা যদি আগে থেকে কমপ্লিট করে রাখেন, নেক্সট ক্লাসে আমি দুটো টপিক একসঙ্গে পড়িয়ে দেবো। তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেবতা বাস্তুটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেবতা বাস্তু খুবই কঠিন,
আর যদি আমরা বুঝে যাই, এর থেকে সহজ কিছু নেই। এখন বাস্তুটা হয়ে গেছে কি, বর্তমান সময়ে বাস্তুটা ভাঙা হয়ে গেছে। তিনটে প্রকারে ভাঙা হয়েছে। কি রকম ভাবে? এক হচ্ছে, অনেকে বলে আমরা বাস্তু করি কালার বাস্তু, মানে কালারের মাধ্যম দিয়ে রেমেডি করে বাস্তু করে দেয়। আর এক সম্প্রদায় রয়েছে বা আর একটা দিক রয়েছে, তারা বলেন যে না, আমরা ওসব কিছু করি না, আমরা যন্ত্রের মাধ্যমে বাস্তু করি। আচ্ছা, বিভিন্ন রকম যন্ত্র রয়েছে, পিরামিড রয়েছে, বিভিন্ন রকম যন্ত্র রয়েছে, ছবি রয়েছে, পেন্টিং রয়েছে, এর মাধ্যমে দিয়ে বাস্তু করে থাকি, সব ঠিক করে দিই। আর একজন বলে না, আমরা কেবলমাত্র দেবতা বাস্তু করি। কিন্তু সমস্যা হলো, বাস্তু করতে গেলে এই তিনটের মধ্যে তিনটে পদ্ধতিকেই লাগে। কোনো একটা পদ্ধতিকে বেছে নিয়ে আমি কাজ করে বেরিয়ে আসলাম, সেই কাজটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হবে না। কারণ এটা তো পূর্ণাঙ্গ, এই তিনটে অঙ্গ দিয়ে পুরো বাস্তুটা পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত হয় বা সম্পূর্ণ হয়। এবার আমি সেই সম্পূর্ণতা থেকে এক একটা অঙ্গ কেটে নিয়ে নিচ্ছি, তো কাজটা কি সম্পূর্ণ হবে? সম্ভব নয়। এই কারণে যখন আমরা কাজ করব, আমরা যেহেতু একটা ডিটেলসে পড়াশোনা করছি, সুন্দরভাবে পড়ছি আর A to Z পড়ছি, তাহলে আমাদের কর্তব্য, আমরা সিঙ্গেল ভাবে কোনো একটা পথকে বেছে নিয়ে কাজ করব না। আমরা যখন কাজ করব, সব কটাকে নিয়েই কাজ করব। মানে তিনটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমাদেরকে তিনটে ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ করতে হবে, তবে আমরা জিস্ট পাবো, রেজাল্ট পাবো। না হলে রেজাল্ট খুব লেটে আসে, অনেক সময় আসেই না। ঠিক আছে, এটা হোম টাস্ক থাকলো প্রত্যেকের জন্যই। নামগুলোকে মোটামুটি ভাবে মুখস্থ করে নেওয়া, জোনগুলোকে রেডি করে নেওয়া, আর ক্যারেক্টারগুলোকে নামের পাশে নিজের মতন করে লেখা, যেটা নিজের মাথায় আসছে সেটা। এই হোম টাস্কটা আমি গ্রুপে আগে দেখবো, তারপরেই আমি নেক্সট টপিক পড়াবো। রাজি তো সবাই? ঠিক আছে। গ্রুপে কিন্তু প্রত্যেকের হোম টাস্ক আমার চাই। অনেকে আছেন বলেন যে আমি আর দিইনি স্যার, আমার ওই তো ওনারা সবাই দিয়েছেন, একই তো লেখা, তাই আমি আর দিইনি। এটা যেন না হয়। স্যার ডেট বলে দিন, ওটার মধ্যে দিতে হবে, নাহলে কেউ দেবেও না, কেউ দেয়ও না দেখছি। সারা সপ্তাহ পড়ে আছে, সারা সপ্তাহ, যেদিন খুশি দিন, ক্লাসের আগে দিলেই হলো। স্পেসিফিক কোনো ডেট নেই যে ওই ডেটে দিতে হবে। আপনাদেরকে পুরো একটা সপ্তাহ দিয়ে দেওয়া হলো, নেক্সট ক্লাস আসা পর্যন্ত। যার যখন সময় হবে পাঠিয়ে দেবেন করে। লাস্ট হোমওয়ার্কে মনে হয় কেউ দেয়নি। স্যার এর আগেও একটা হোম টাস্ক ছিল স্যার, আমি না ভুলে গেছি, আমি মনেই নেই কি টাস্ক ছিল। এই সেপ্টেম্বরটা মানে পুজোর আগেটা আমাদের জীবিকা অনুযায়ী ভীষণ মাত্রায় চাপে থাকি, তো জানি না দিতে পারবো কিনা টাস্ক। এর আমার গ্রুপে যদি আরেকবার লেখা হয় খুব ভালো হবে, যে এর আগে একটা টাস্ক ছিল আমার দেওয়া হয়নি। এর আগে টাস্ক কি ছিল আমার আমার নিজেরই মনে নেই, আমি ভুলে গেছি। গ্রুপে লেখা দেওয়া আছে, টাস্ক দেওয়া আছে। জোন অনুযায়ী দেওয়া আছে, ইএনই ইস্ট আর ইপিএসই। আচ্ছা আমি আরেকবার আচ্ছা, ইএনই ইস্ট আর ইএসি দেওয়া ছিল, সেটা কেউই করেনি, তাই তো? তাহলে ওটাও অব্যাহত থাকলো, ওটাও কিন্তু অ্যাড করে নেবেন হোম টাস্কের সঙ্গে। না, ওটা আমি করে কারণ দেখুন, দিই, আমি তো ওটা করে আমি দিয়ে পড়িয়ে দিচ্ছি। চলে যাব, আমি তো আমার মতো পড়িয়ে চলে যাব, কিন্তু আপনারা যদি হোম টাস্ক না করেন, প্র্যাকটিস না করেন, আলটিমেটলি লেভেল আপ কিন্তু কিছুই হবে না। স্যার ওটা আমি করেছি, ওটা একটু গ্রুপে আমি দিয়েওছি। আপনি কাইন্ডলি একটু ডিসকাস করবেন আজকে, নাকি পরে সবাই করলে আবার আমি করবো? হ্যাঁ, সবাই করুক না, একে একে একদম যেদিন ওই টপিক নিয়ে আলোচনা হবে সেদিন ডিসকাস করে নেবো, কেমন? কারণ আজকে আমি একটু ব্যস্ত আছি, একটু তারা আছে আমার, তার জন্য আমি একটু তাড়াতাড়ি অফ করবো ক্লাসটা।
আর আজকে ক্লাসে লেটে এসছেন সবাই, অনেক লেট হয়েছে, 5 মিনিট 6 মিনিট পর পর সব ক্লাস জয়েন হয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মেনটেন করতে হবে। আমরা আমাদের 10 মিনিট আগে লিঙ্ক চলে যায়, 10 মিনিট 5 মিনিট আগে লিঙ্ক চলে যায় ক্লাসের। তো আমরা বিফোর টাইম কিন্তু জয়েন করবো ক্লাসে প্রত্যেকে। আর যে ডট টাইমে আমাদের দেওয়া আছে 8টা, মানে ডট 8টা দিয়ে আমরা ক্লাস কিন্তু স্টার্ট করে দেবো। ঠিক আছে, টাইমের এটা মেনটেন করতে হবে একটু, কারণ বিভিন্ন রকম আমাদের স্কেডিউল করা থাকে, কখন কোন সময় কোথায় মিটিং থাকে বা কোনখানে কখন যে চলে যেতে হয় কোনো ঠিক ঠিকানা থাকে না আমাদের। তো যার জন্য আমরা ক্লাস টাইমিংটাকেই বেশি গুরুত্ব দেব। ঠিক আছে, আমরা কিন্তু নেক্সট উইক থেকে আর ক্লাসে ঢুকতে লেট করব না, কেউই লেট করব না। বিফোর টাইম চলে আসবো ক্লাসে শুরু হওয়ার আগে, এবং ক্লাস যথাসময় যখন 8টায় শুরু হলো, বাট যেটা টাইম 1 ঘন্টা টাইম দিয়েছে, 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হবে। ঠিক আছে, এটাও মনিটরের দায়িত্ব। আজকে মনিটর ঢুকতে লেট করেছে। হ্যাঁ স্যার, একটু দেরি হয়ে গেছে। একদম। আচ্ছা, বাপ্পা চক্রবর্তী, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, বলুন। বলছি স্যার, যে মন্দির প্রতিষ্ঠানের সময় যে 64 পাত যে বাস্তুজাগ করা হয়, সেই ওখানেও তো 45টা দেবতার পূজা হয়। তা সেক্ষেত্রে কি এই বাস্তু একই আর ওই বাস্তু কি এক? একই বাস্তু, ও 45টা আচ্ছা দেবতাই আচ্ছা। আছে, একই রকম সব ব্যাপার। ঠিক আছে, কিন্তু মন্দিরের বাস্তু আলাদা, বাড়ির বাস্তু আলাদা, মন্দিরের বাস্তু আলাদা। যখন পার্টিকুলার শুধুমাত্র মন্দির করতে যাব, মন্দিরের পুরো থিওরিটি আলাদা হবে। মন্দিরের সঙ্গে কিন্তু বাড়ির বাস্তুকে ম্যাচ করাবেন না, গোলাবেন না, দুটো পুরোপুরি আলাদা জিনিস। মন্দির এখন করতেও যাবেন না কোনো মন্দিরকে। মন্দিরের অনেক ডিপ পড়াশোনা আছে, অনেক কিছু বিচার করতে হয়, অনেক কিছু দেখতে হয়। মন্দিরটা পুরোপুরি সূর্য কেন্দ্রিক হয়। স্যার অনেক সময় বাস্তু মন্দির মন্দির থাকে, তো বাস্তু মন্দির ওটা কি আলাদা কিছু না একই সঙ্গে ওটা তুমি ধরে? দেখুন, ব্যাপার হচ্ছে যে বাস্তুর মধ্যে মন্দির বলতে, যদি আমার একটা বাউন্ডারির মধ্যে বাড়ি আছে, সেই বাউন্ডারির মধ্যেই মন্দির আছে, কিন্তু দুটো কনস্ট্রাকশন আলাদা, তখন মন্দিরের বাস্তু মেনেই মন্দির বানাতে হয়। আর যদি ঘরের সঙ্গে অ্যাটাচ থাকে, তখন তো কিছু করার নেই, তখন ঘরের সঙ্গে মিনিয়ে আমায় করতে হবে, তখন তো আলাদা করে মন্দিরের বাস্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবো না। মন্দিরের বাস্তু সেখানেই অ্যাপ্লাই করা হবে যেখানে মন্দিরটা আলাদা কনস্ট্রাকশন করা হচ্ছে, আমার বাড়ির সঙ্গে কোনো টাচ সেটা নেই, তখনই মন্দিরের বাস্তু ফর্মুলা অ্যাপ্লাই হবে। আর মন্দিরের বাস্তু একটু টাফ আছে, ওটা অনেক রকম ব্যাপার আছে। যদিও বাস্তু পুরুষের অবস্থানটা একই রকম হলেও ওর অবস্থানের অনেক রকম প্রবলেম আছে। মন্দিরের দেবতার অবস্থানের প্রবলেম, মানে একটু বিভেদ আছে, যেখানে এখন তো সব বাস্তুশাস্ত্র কেউ মানে না, মন্দির বাস্তু কেউ করেও না। মন্দির হলো বিগ্রহ এসে বসে গেল, এটা পূর্ব দিক, ওদিকে বসিয়ে দেওয়া হলো, না আবার পূর্ব দিক মুখ করে পূজা হবে বা উত্তর মুখে পূজা হবে, এইভাবেই একটা নর্মাল, ওটাকেও মেনটেন বলা ভুল, ওটাও মেনটেন হয় না। নর্মাল একটা দেখলো, দেখে বসিয়ে দিল, এইভাবে পুজো চলছে এখন। যার জন্য মানুষ এখন মন্দিরে গিয়ে স্যার হাজার মাথা করে কেঁদে কেটে ফেললেও আকাঙ্ক্ষিত ফল পায় না। আকাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য স্যার আমাদের একটা প্রাচীন কালে যে স্থাপত্যগুলো রয়েছে সেই সব মন্দিরে যেতে হয়। স্যার একটা জিনিস বলতে চাই, যেটা মন্দির যে বাস্তু বলছেন ওইটাতে আমি যেটা দেখেছি, যেটাতে ওদের গর্ভগৃহে থাকে একটা নাট নাট মন্দির থাকে, এরকম ভাগ ভাগ থাকে, এবং হ্যাঁ, পরবর্তী সময় সেটা এই ভাগটাকেই বাস্তু। একদমই তাই। যে কোনো মন্দির, প্রাচীন মন্দিরে দেখবেন 4টের কম কোথাও গেট নেই। যে কোনো প্রাচীন মন্দিরে চলে যাবেন, দেখবেন 4টে গেট আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রধান নিয়ম মন্দিরের, 4টে গেট বানাতেই হয়। আরো অনেক ছোট ছোট নিয়ম আছে, যে আমি কি বিগ্রহ রাখছি, সেই বিগ্রহ মন্দিরের কোনখানে থাকবে, সেই বিগ্রহ মন্দিরের পশ্চিম দিকে রাখা উচিত, এরকম অনেক ব্যাপার আছে। আমি কি জন্য মন্দির প্রতিষ্ঠা করছি, কারণটা কি, সেই কারণ অনুযায়ী বিগ্রহ প্রতিষ্ঠা হবে, মানে বিগ্রহের দিক প্রতিষ্ঠা হবে, কোন দিকে বিগ্রহ বসবে, যে পারপাসে মন্দির হচ্ছে সেই পারপাসটা কি। লোক কল্যাণ, তাহলে মন্দিরের দেবতা বিগ্রহের যে দিক সেটা পাল্টে যাবে। ইচ্ছা পূর্তির জন্য বসাচ্ছি, তার দিক পাল্টে যাবে। শক্তি বৃদ্ধির জন্য বসাচ্ছি, তার দিক পাল্টে যাবে। ইচ্ছা পূর্তি চাই, তার দিক পাল্টে যাবে।
পড়াশোনার জন্য চাই তার দিক পাল্টে যাবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দিক আছে, প্রত্যেকটার জন্য। মন্দিরের মধ্যেই হবে কিন্তু সেটা, কিন্তু বিগ্রহের স্থান পরিবর্তন হয়ে যাবে। মন্দিরের বাস্তুকলা পুরোপুরি আলাদা, একটু টাফ আছে। যে কোনো মন্দিরে কয়েকটা কমন জিনিস থাকে, যেরকম সিঁড়ি, এটা খুবই কমন জিনিস। সিঁড়ি ছাড়া কোনো মন্দির সম্পূর্ণই হয় না। যে মন্দিরে সিঁড়ি নেই সে মন্দিরে পুজো দেওয়া বৃথা। সিঁড়ির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মন্দিরে থাকে। তার সঙ্গে সঙ্গে বিগ্রহ যে বসছে যেই জায়গাটাতে, বিগ্রহের চোখ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আমি তো জোনটা দেখলাম যে বিগ্রহটা আমি কোন জোনে বসাচ্ছি, সেই জোনটাকে মেনটেন করে সেই জোনে আমি বিগ্রহ বসিয়ে দিলাম, কিন্তু সেই বিগ্রহের দৃষ্টি কোন জায়গায় গিয়ে পড়ছে সেই জায়গাটা সব সময়ের জন্য ক্লিন রাখা, ঠিকঠাক করে রাখা। কারণ যেই জায়গাটায় বিগ্রহের দৃষ্টি গিয়ে কেন্দ্রীভূত হচ্ছে সেই জায়গার এনার্জি কিন্তু মারাত্মক পজিটিভ হয় আর খুব ভয়ঙ্কর এনার্জি হয়। ওই জায়গাটাকে সেফ রাখা। দেখবেন যে কোনো মন্দিরে বিগ্রহের দৃষ্টি যে জায়গায় পড়ে সেই জায়গায় কেউ যায় না, কেউই যায় না সেখানে। নয় সেখানে আয়না রেখে দেওয়া হয়, একটা আয়না রাখা হয়, নয় সেখানে কোনো যন্ত্র রেখে দেওয়া হয়। মন্দিরের বাস্তু একটু টাফ আছে। মন্দিরের বাস্তু একটু ধীরে সুস্থে বসে বিভিন্ন রকম ভাবে পড়াশোনা করে। আমাদের যদি অ্যাডভান্স বাস্তু কোর্সে মন্দিরের বাস্তু আমি রাখিনি, কারণ মন্দিরের বাস্তু পড়তে গেলে ওটাই ছমাস লাগবে। ওটা আমাদের যেটা সম্ভবত ওই সিলেবাসটা রাখা আছে, আচার্যে রাখা আছে। তো একটা জিনিস জানতে চাই শুধু, সেটা হচ্ছে যে মন্দিরে তো বাস্তু আলাদা বললেনই, সেটা আমরা জানিও যে একটা সিঁড়ি ভাগ আছে, একটা এর ব্যবহার আছে গর্ভগৃহ বা দৃষ্টি, বা এটার সঙ্গে ভাস্কর্যের কোনো লিঙ্ক আছে কি মন্দিরে? আমরা হ্যাঁ, খোদাই অবশ্যই। ভাস্কর্য বিভিন্ন রকম। অবশ্যই ভাস্কর্য একটা বিরাট আহ, শক্তি বহন করে মন্দিরের, বলা যেতে পারে। মন্দিরের ডিজাইন, মন্দিরের শিল্পকলা, প্রত্যেকটা মন্দিরের বাস্তুর সঙ্গে রিলেটেড, প্রত্যেকটা। আমি বোধহয় ক্লাসের প্রথম দিকে বলেছিলাম যে আমরা একটা করে বছরে এডুকেশনাল ট্যুর করি, যেখানে ছাত্রছাত্রীরা নিয়ে যাই, বিভিন্ন প্রাচীন স্থাপত্যে নিয়ে যাই। হ্যাঁ, বলেছিলেন। বলেছিলাম কি এরকম কোনো কথা? হ্যাঁ। তো এইগুলো ওটার জন্যই। ওই ওই জায়গায় নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি আমরা দেখাই জিনিসটা, যে এই স্থাপত্যের অর্থটা কি, কেন এটা করা হয়েছে, আর এই দিকেই কেন করা হলো। প্রত্যেকটা জোন ওয়াইজ ভেঙে 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 সেগুলোকে ব্যাখ্যা করা। এই জন্যই করি আমরা এগুলো, কারণ মন্দিরের প্রত্যেকটা জিনিস বাস্তুর সঙ্গে রিলেট করে, প্রত্যেকটা। তার জলজান্ত উদাহরণ বর্তমানে সূর্য মন্দির, জলজান্ত উদাহরণ। কারণ অন্যান্য মন্দিরে গেলে আমরা সেভাবে বোঝাতে পারি না, এটা ঠিক কথা। কারণ বেশিরভাগ মন্দির চালু আছে, সেখানকার নিয়ম আছে, সেখানকার কমিটি আছে, তো সেখানে গিয়ে যা খুশি তাই করা যায় না। একমাত্র সূর্য মন্দিরটাই আছে যেখানে কাছাকাছি গিয়ে তার জিসটাকে নেওয়া যায়, সেখানে বসে চর্চা করা যায়, জিনিসটাকে বোঝানো যায়। বাকি মন্দিরগুলোতে অতটা, সব 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 মন্দিরের কথা বলছি না, স্পেসিফিক বিশেষ কিছু মন্দির আছে যেখানে এগুলো করা যায় না। সেখানে মন্দিরে এখনো পূজা হয়, এখনো যথেষ্ট ভিড় হয়, সেখানে লোকজন থাকে, তো সেখানে এগুলো পসিবল হয় না। যেমন পদ্মনাভেশ্বরম মন্দির যেটি আছে, খুব বিখ্যাত মন্দির, অদ্ভুত বাস্তুকলা। পুরীর মন্দিরের তাই, অদ্ভুত বাস্তুকলা। কেন হলো, কিভাবে হলো, সব ডিটেলস যখন, যদি পরে কখনো সুযোগ হয় তো পরে আমরা পড়বো সেগুলো। কারণটা কি, কেন এইভাবে করতে হয়, কেন এইভাবে বানাতে হয়, কেন এই মন্দিরগুলো এত বেশি জাগ্রত, কেন এখানে গেলে মনে শান্তি আসে, ইচ্ছে পূর্তি হয়, কেন হয়, কারণ আছে এগুলো। এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম, কেন? ঠিক আছে। তো সময় পেলে পরে পরে আলোচনা করবো। এখন আমার একটু কাজ আছে, আমি আজকে একটু তাড়াতাড়ি লিভ দিচ্ছি। তবে নেক্সট ক্লাস
আমরা কিন্তু টপিক এগোবো তখনই যখন আমরা আজকের হোমওয়ার্ক যেটা দিলাম সেটা পাবো, আজকেরটা এবং গত সপ্তাহে যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেগুলো। জানি প্রত্যেকেই ব্যস্ত, কোনো না কোনো কাজ করেন, তো যেহেতু আমরা কোর্স করছি, আমরা পড়াশোনা করছি, তো একটু তো টাইম এখানে দিতে হবে। তো তার জন্যই একটু কষ্ট করে আমাদের হোমওয়ার্কগুলো করতে হবে, না হলে বৃথা হয়ে যাবে জিনিসগুলো, বেকার পড়ছি, থাকবে না মাথায় কিছু। ঠিক আছে, আজকে এ পর্যন্তই রাখলাম। ওকে, থ্যাংক ইউ স্যার, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুভরাত্রি।